এই কল্পনা চাকমাকে যে অপহরণ করা হয়েছিল তার খোঁজের দাবিতে সেই অপহরণের বিরুদ্ধে আজকে রাঙ্গামাটির কাউখালীতে একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে আমাদের বন্ধুরা সেখানে উপস্থিত হয়েছিলেন। আপনারা শুনেছেন যে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নুজিয়া হাসিন রাশা, অ্যাক্টিভিস্ট গণতান্ত্রিক অধিকার কমিটির অন্যতম সদস্য মার্জিয়া প্রভা এবং আমাদের শিক্ষক আমাদের অলির রহমান খান সেখানে লাঞ্ছিত হয়েছেন ফেরার পথে সেটেলারদের কর্তৃক। এবং এই যে পাহাড়ে একটা অঘোষিত একটা যুদ্ধ অবস্থা তৈরি করে রাখা হয়েছে। পাহাড়ে আজকে দেখেছি আমরা যে সেনা শাসন, সেই সেনা শাসন হচ্ছে, বলা হয় না সেনা শাসন, কিন্তু পাহাড়ে দিনের পর দিন একটা অঘোষিত সেনা শাসন সেটা জারি রাখা হয়েছে। আজকে পাহাড়ে কল্পনা চাকমার নিখোঁজের যে 12ই জুন কল্পনা চাকমা নিখোঁজ হয়েছিলেন তার বার্ষিকী পালনের আজকে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশ থেকে ফেরার পথে আমরা দেখলাম যে সেটালাররা তাদের উপর আক্রমণ করলো। বন্ধুগণ, আমরা বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে উন্মেষ ঘটেছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটা দিনকে দিন কিভাবে ফিকে হচ্ছে। আমরা দেখছি একের পর এক এমন ঘটনা ঘটছে যেখানে মানুষের বাক স্বাধীনতাকে, তার নাগরিক অধিকারকে কিভাবে খর্ব করা হচ্ছে। আজকের এই সমাবেশে থেকে বলতে চাই যে পাহাড়ে যে অঘোষিত সেনা শাসন সেটা প্রত্যাহার করতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই কল্পনা চাকমা সহ যাদেরকে নিখোঁজ করা হয়েছে, রাষ্ট্রীয় হেফাজতে যাদেরকে গুম করা হয়েছে, সেই সমস্ত গুমের ঘটনার যথাযথ বিচার করতে হবে। গুম হওয়া মানুষদেরকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই যে মানুষের মত প্রকাশের যে অধিকার, তাতে স্বাধীনভাবে বিচরণ করার যে অধিকার, সেটাকে কোনোভাবেই খর্ব করা চলবে না। আমরা বলতে চাই যে 24-এর এত বড় যে একটা গণ অভ্যুত্থান, আবু সাইদ মুক্তিযুদ্ধের এত বড় যে একটা শহীদী আত্মবলিদান, সেই রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে আবার একটা অগণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার, একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার যে সমস্ত চক্রান্ত রয়েছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাই। এবং আজকের যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। আমরা ইতিমধ্যেই জেনেছি যে কল্পনা চাকমাকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর যে স্মরণ আয়োজন করা হয়, সেই আয়োজনে সংগতি জানাতে গিয়েছিলেন আমাদের কমরেড নুজিয়া হাসিন রাশা, বলিউড খান এবং মার্জিয়া প্রভা। তাদের উপরে রাষ্ট্রীয় বাহিনীর যে হামলা, এই হামলা কি আজকের নতুন কিছু? আমরা দেখেছি এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মধ্যে জানুয়ারি মাসে তাদের কিছু ন্যায্য দাবির, আদিবাসীদের কিছু ন্যায্য দাবি, সমতল ও পাহাড়ের যত আদিবাসী রয়েছে তাদের ঐক্যবদ্ধ একটি সমাবেশে সভারেন্টি নামক একটি ভুইকোট সংগঠন, পরবর্তীতে আমরা দেখলাম যে বর্তমান ইন্টারিমের যে ক্ষমতা কেন্দ্র, তার যে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে অপরাপর যে বিভিন্ন ধরনের শক্তিগুলো, তারা এর সাথে জড়িত। এই ঘটনার কোন তদন্ত আমরা এখন পর্যন্ত দেখিনি, কোন গ্রহণযোগ্য কোন স্টেপ নিতে আমরা এই রাষ্ট্রকে দেখিনি। আমরা আওয়ামী ফ্যাসিবাদী আমলে দেখেছি যে এই আদিবাসী জনগোষ্ঠী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছে। এই যে 2024-এর ডামি ইলেকশন হয়েছিল, সেই ডামি ইলেকশনে আমরা দেখেছি যে সেখানে 5-6টি ভোট কেন্দ্রে একটি ভোটও দিতে দেওয়া হয়নি, কারণ আদিবাসীদের মধ্যে থেকে এই বিষয়ে একটি শক্তিশালী প্রতিবাদ ছিল। হাসিনার যে ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই পতনে বাঙালি আদিবাসী এই দেশের অপরাপর প্রত্যেকটি নাগরিকের অবদান ছিল। আমরা দেখেছি আদিবাসী প্রসঙ্গে সেই 1971-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও তথাকথিত সেই মুক্তিযুদ্ধের নেতা, সেই ফ্যাসিস্ট শেখ মুজিব আদিবাসী প্রশ্নে কিভাবে
জায়গাতে গিয়ে সবাইকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন। এই বাঙালি হয়ে যেতে বলা আর এই বাংলাদেশি হয়ে যেতে বলা বা বিভিন্ন ভাবে সেটেলার গিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে দখল করতে চাওয়ার যে অপচেষ্টা, সেটা নতুন কিছু নয়। এই যে সেনাবাহিনী, এই যে তথাকথিত রাষ্ট্রের একমাত্র গ্রহণযোগ্য অভিভাবক যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর ভূমিকা আমরা বিগত 50 বছরে দেখেছি। আমরা হাসিনা ফ্যাসিবাদী আমলে বিভিন্ন সময়ে যে দমন নিপীড়নের শিকার হয়েছি, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের পাহাড়ের, আমাদের আদিবাসী জনগোষ্ঠী প্রতিনিয়ত এই দমন নিপীড়নের শিকার হয় রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা। যারা এর বিরুদ্ধে কথা বলে, আমরা দেখেছি আমাদের মাইকেল চাকমাকে আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল। কল্পনা চাকমার লাশ এখনো পাওয়া যায়নি। আমরা মনে করি এই রাষ্ট্রীয় দমন নিপীড়ন এবং আদিবাসীদের যে স্বায়ত্তশাসনের অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে ন্যাক্কারজনক হামলা আজকে ঘটেছে নুজিয়া হাসিন রাশা, অলিউড স্থান এবং মার্জিয়া প্রভার উপর, এর বিরুদ্ধে রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তবে আমাদেরকে আরো কঠোর অবস্থান নিতে হবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন রাঙামাটিতে আজকে কল্পনা চাকমার নিখোঁজের 29 বছরের পূর্তির একটি স্মরণ সভায়, একটি অনুষ্ঠানে, যেখানে কল্পনা চাকমার বিচারের দাবিতে তার সংগঠন হিল উইমেন্স ফেডারেশন দাঁড়িয়েছিল। সেই সংগঠনের প্রতিবাদ সমাবেশে ঢাকা থেকে আমাদের অনেক বন্ধুগণ যোগ দিতে যান। তারা যখন ঢাকায় ফেরার পথে তাদের উপর সেখানকার বাঙালি সেটেলাররা রাষ্ট্রীয় সেনাবাহিনী ডিজিএফআই এর মদতে যে হামলা চালায়, সেই হামলায় থেকে মুক্তি পাননি সেখানে থাকা আমাদের নারী কমরেড নুজিয়া হাসিন রাশা, মার্জিয়া প্রভা এবং আমাদের কমরেড ইউলেবের শিক্ষক অলিউর রহমান সানো। দেখুন বন্ধুগণ, রাষ্ট্র কেন এই হামলা চালায়? কারণ দীর্ঘ 50 বছর হয়ে গেছে আমরা দেখেছি পাহাড়ে আদিবাসীদের কোনো মৌলিক অধিকার নেই। তারা সেখানে পানির অধিকার পায় না, তারা স্কুল পায় না, হাসপাতাল নেই, তাদের বিন্দুমাত্র চিকিৎসার জন্য দূর দূরান্তের পথ পাড়ি দিতে হয়। এরকম মানবেতর একটা পরিবেশে থাকা সেই মানুষদের যখন প্রতিরোধ, প্রতিবাদ, সংগ্রাম গড়ে ওঠে আমাদের রাষ্ট্র, তখন তাকে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে ভেঙে দিতে চায় এবং তারা তখন এই হামলা চালায়। দেখেন, পাহাড়ে এমনিতেই মানুষের খাওয়া পড়ার জায়গা নাই, সুযোগ সুবিধা নাই। এরকম একটা পরিবেশে দিনের পর দিন বাঙালি সেটেলারদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গরিব বাঙালি, সেখানে হচ্ছে বিভিন্ন এলাকার সন্ত্রাসী এবং সাধারণ আদিবাসীদের একত্রে সেই জায়গায় তাদেরকে কম্পিট করতে এই রাষ্ট্র বাধ্য করে। এবং সেই রাষ্ট্র আমরা দেখি কিভাবে সে কল্পনা চাকমাকে অপহরণ করে। 1996 সালে লেফটেন্যান্ট ফেরদৌস এর নেতৃত্বে একটি দল সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই অপহরণ করে, কিন্তু এর দীর্ঘ 29 বছর কেটে গেছে। 39 জন তদন্ত কর্মকর্তার বদল হয়েছে, কিন্তু আমরা দেখি না কল্পনা চাকমার ঘটনার কোনো সমাধান হতে। তার উপর আমরা দেখতে পাই নিত্য নতুন 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 আদিবাসী নিপীড়নের কথা, আমরা দেখতে পাই বম জনগোষ্ঠীর উপর নিপীড়নের কথা। আমরা দেখি কয়েকদিন আগে সঙ্গয় বম, তিনি জেলখানা থেকে যখন বের হয় তার সেই ছবিটার দিকে আপনারা তাকাবেন, দেখবেন ফিলিস্তিনে অনাহারে থাকা, নিপীড়নে থাকা ইসরায়েলের হাতে এরকম একজন কয়েদির শরীর আর আমাদের সঙ্গয় বমের শরীর, দেখবেন তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাই এই সংগ্রাম আজকে শুধু নির্দিষ্ট কয়েকটা জাতিগোষ্ঠীর নয়। যতদিন পর্যন্ত কোন জাতিগোষ্ঠীর উপর নিপীড়ন চলবে, আমরা সংখ্যাগুরু হই, আমরা সংখ্যালঘু হই, আমরা যেই হই, আমরা এই বাংলাদেশকে স্বাধীন মনে করি না এবং এই দেশের সেই স্বাধীনতার জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। আমার সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে সাথে নুজিয়া হাসিন রাশা ও অন্যান্য কমরেডদের উপর যে হামলা চলেছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই যে কল্পনা চাকমা, সেই কল্পনা চাকমার যে গুমের প্রতিবাদ, সেই প্রতিবাদে সংহতি জানাতে গিয়ে আমাদের 3 জন কমরেড, সেই কমরেড আক্রান্ত হয়েছেন।
এই যে সেনাবাহিনী এবং বাঙালি সেটেলারদের দ্বারা। বন্ধুগণ, আপনারা জানেন পাহাড়ের উপর যে নিপীড়ন, পাহাড়ের উপর যে সেনাবাহিনীর নিপীড়ন, সেটেলারদের নিপীড়ন, কিংবা যে সরকারের নিপীড়ন, সেই নিপীড়ন, সেই হামলাই নতুন নয়। আপনারা দেখেছেন যে শেখ হাসিনার আমলেও 7টা তাজা তরুণ প্রাণকে গুলি করে হত্যা করা হয়েছে। কারণ তারা আসলে পাহাড়ের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, পাহাড়ের যে প্রাণ প্রকৃতির অধিকার, তাদের যে ভূমির অধিকার, সেই ভূমির অধিকারের কথা বলেছেন। বন্ধুগণ, আমরা একটা গণ অভ্যুত্থান করেছি। আমরা আশা করেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় পাহাড়ের উপর যে নিপীড়ন, পাহাড়ে যে অঘোষিত যে সেনা শাসন, সেই সেনা শাসন আসলে বন্ধ হবে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি আপনারা ফ্যাসিস্ট সরকারই বলেন না কেন, কিংবা অনির্বাচিত গণ অভ্যুত্থানের সরকারই বলেন না কেন, আমরা যে সরকারই দেখি সেই সরকারই আসলে পাহাড়ে সেই যে অঘোষিত সেনা শাসন, সেই অঘোষিত সেনা শাসন পরিচালনা করে। বন্ধুগণ, আমরা আশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর পাহাড়ের মানুষের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, পাহাড়ের মানুষের যে ভূমির অধিকার, সেই ভূমির অধিকার, সেই আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা হবে। বন্ধুগণ, কিন্তু আমরা হতাশ হয়েছি। আমরা দেখতে পেয়েছি এরপরেও পাহাড়ের যে বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন, সেই দাবি দেওয়ার আন্দোলনের উপর এই সরকার, এই গণ অভ্যুত্থানের নামে গঠিত হওয়া এই সরকার বিভিন্নভাবে হামলা করেছে। আমরা দেখেছি যে সফেন্ডির নামে একটা উগ্র জাতীয়তাবাদী সংগঠন কিভাবে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে বন জাতিগোষ্ঠীর উপর, বন জনগোষ্ঠীর উপর এই সরকার, এই রাষ্ট্র দিন দিন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের বিনা বিচারে দিন দিন জেলে বন্দী করে রাখছে। বন্ধুগণ, আমরা বলতে চাই পাহাড়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যারা সমতলে আছি, সেই সমতলের মানুষরা তাদের আন্দোলনের সম্মতি জানিয়ে যাব। আপনারা জানেন যে 3 জনকে হামলা করে 3 জনের উপর আজকে হামলা হয়েছে। আমরা বলতে চাই, আমরা দেখতে চাই এই যে ইন্টারিম সরকার, সেই ইন্টারিম সরকার যারা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলে, তারা আসলে কি বিচার করে? তারা কি সত্যি বিচার করতে পারবে, নাকি এই যে উগ্র জাতীয়তাবাদী যে গোষ্ঠী, উগ্র সাম্প্রদায়িক যে গোষ্ঠী, সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আস্ফালন কিংবা তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের প্রতি সমর্থন প্রকাশ করে কিনা, সেইটা আমরা আগামী দিনে দেখবো। একই সাথে পাহাড়ের যে আন্দোলন, পাহাড়ের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেই অধিকারে আমরা একসাথে লড়বো। সেই লড়াইয়ে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং গণতান্ত্রিক ছাত্র জোট একসাথে আন্দোলন করবে, সেই প্রত্যয় জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সমাবেশ থেকে বলতে চাই, কাউখালীর ঘটনা, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এর দায় হচ্ছে এড়িয়ে যেতে পারি না। বন্ধুগণ, আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে কিভাবে পাহাড়ে একের পর এক সাম্প্রদায়িক হামলা হয়েছিল, দিঘিনালায় হামলা হয়েছিল, খাগড়াছড়িতে হামলা হয়েছিল এবং রাঙ্গামাটিতে হামলা হয়েছিল। সেই কোনটায় যে হামলা হয়েছিল, সে হামলার ঘটনা কোনটাতেই এখনো পর্যন্ত সুস্থ বিচার হয়নি। এই সুস্থ বিচার না হওয়াতে আমরা বলবো আজকে কাউখালীতে সেই উগ্র সাম্প্রদায়িক সেকুলার গোষ্ঠীরা তারা হামলা করেছে আমাদের বন্ধুদের উপর। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আমাদের 3 জন বন্ধুরা হেলমেট ফেডারেশনের যে সমাবেশ, সেই সমাবেশে তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের পক্ষে কথা বলেছিলেন এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকারের কথা বলেছেন। সেই অধিকারের কথা বলাতেই এবং পাহাড়ি জনগণের যে নিপীড়নের কথা বলাতে তাদেরকে আজকে সেটলার বাঙালিরা তারা সুপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং হামলার সময় তাদেরকে বলা হয়েছিল, তোমরা কেন এখানে এসেছো এবং তোমাদেরকে সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এই যে সেটলার উগ্রবাদীদের যে কথা, এটাই প্রমাণ মিলে সেখানকার যে ডিজি ভাই কিংবা সেনাবাহিনীর মধ্যে তাদেরকে হামলা করা হয়েছিল। বন্ধুগণ, আমরা এর আগে দেখেছি সমাবেশের আগে কি সেনাবাহিনীদের যে তাণ্ডব, সেখানে হচ্ছে নানান ভাবে যে সেখানে মহড়া দিয়েছিল। বন্ধুগণ, ভয়ভীতি প্রদর্শন করেছিল এবং যে সমাবেশের আসা যে গাড়িগুলোতে যে ড্রাইভারদেরকে হচ্ছে নিয়ে তাদেরকে শাসিয়েছিলেন সংগ্রামী বন্ধুগণ। এর ধারাবাহিকতায় পরবর্তীতে 4টার দিকে কাউখালীতে হামলা করেছিল। বন্ধুগণ, আমরা এই ঘটনা
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বলবো এটা হচ্ছে রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকের যে অধিকার, সে অধিকারকে হরণ করা হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। বন্ধুরা, ইতিহাস বারবার ফিরে আসে, যেভাবে ফিরে আসছে ৭১-এর জনযুদ্ধের কথা, ৭১ সনের কথা, এখানকার মানুষের যে মুক্তি স্বাধীনতার যে যুদ্ধ, সেই সংগ্রামের কথা। কিভাবে এই সংগ্রামের কথা ফিরে আসছে সেটা আমি আপনাদেরকে পরিষ্কার করতে চাই। আপনি যদি ৫ই আগস্টের পর, হাসিনার পতনের পর, এক রাজনৈতিক ফ্যাসিবাদের পতনের পর যদি বাংলাদেশকে দেখেন, সেই নতুন বাংলাদেশে যখন মানুষ লড়াই করেছিল মত প্রকাশের স্বাধীনতার জন্য, সেইখানে এক ধরনের মত প্রকাশের স্বাধীনতার চর্চা চলছে। বন্ধুরা, এই যে মত প্রকাশ হচ্ছে, যত্রতত্র আমরা দেখছি একটা উত্তেজিত পন্থার মাধ্যমে সবকিছুকে যে সমাধান করতে চাওয়া, এই আকাঙ্ক্ষার পিছনের মানুষগুলো কারা? আপনি যদি দেখেন ৫ই আগস্টের পর এখানে যে উড়ে এসে জুড়ে বসা ইউনূস এবং ইন্টারিম যে সরকার, তার যে চরিত্র, সেটা আমাদেরকে একটু খেয়াল করা দরকার। বন্ধুরা, আমরা দেখলাম ৫ই আগস্টের যে এখানকার মানুষের যে সংগ্রাম, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সংগ্রাম রচিত হলো, হাসিনার পতন হলো, সেই ৫ই আগস্টের বিকাল বেলা যখন এখানকার জনগণ হাসিনার পতনের জন্য বিজয় উৎসব করছে, তখন দেখলাম একদল মানুষ সেই অভ্যুত্থান থেকে গণমানুষকে নাই করে দেওয়ার ষড়যন্ত্র করছে সেই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর। এবং দিনকে দিন আমরা দেখতে পেলাম এইখানে এমন একটি সরকার সংগঠিত হলো, যেই সরকার সংগঠিত হওয়ার ক্ষেত্রে এখানকার মেহনতি নিপীড়িত মানুষ, যারা ১৬ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন, আক্রমণের শিকার হয়েছেন, খুন-গুমের শিকার হয়েছেন, এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, সেই মানুষের, সেই অংশীজনের কোন ধরনের মতামতের তোয়াক্কা করা হলো না। বন্ধুরা, তারপর থেকে দেখেন এই সরকার ক্ষমতা নেওয়ার পরেই আক্রমণ হওয়া শুরু করলো কোথায় কোথায়। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে বন্ধুরা, না হলে আমরা আগামী দিনের লড়াইয়ের দিশা পাবো না। আমরা দেখলাম নিপীড়িত যে জাতিসত্তার মানুষ, সেই পাহাড়ে তখন আক্রমণের ঘটনা সংঘটিত হলো। আমরা দেখলাম গাজীপুরের শ্রমিক অঞ্চলের মানুষ, যারা বেতন পান না, সেই নিপীড়িত শ্রেণীর মানুষের উপর আক্রমণ হয়ে গেল। বন্ধুরা, আমরা দেখলাম এই অভ্যুত্থানের নেতৃত্বদায়ী যে নারীরা, যে সংখ্যাবহুল জনগণ, সেই জনগণের অর্ধেক অংশ নারী, এবং যারা লড়াইয়ে ছিলেন তাদের উপর আক্রমণ হলো। বন্ধুরা, এই আক্রমণের নেতৃত্ব কারা দিল? পরবর্তী দিনে আরো সেটা পরিষ্কার হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি এখনকার যে ইন্টারিম সরকার, এটা প্রত্যক্ষভাবে এইখানে যে ৭১-এ পরাজিত শক্তি জামাতে ইসলাম, এবং এইখানে যে ইসলামিস্ট জাতীয়তাবাদে ভোগে যারা বিশ্বাস করে, যারা সবচেয়ে গণবিরোধী, বাংলাদেশের প্রত্যেকটা লড়াই এবং সংগ্রামে যাদের কোন ধরনের ভূমিকা নাই, তার একটি সরকারে রূপান্তরিত হয়েছে এবং তার সাথে যোগ দিয়েছে সাম্রাজ্যবাদ, যেটার প্রত্যক্ষ পুতুল হিসেবে ভূমিকা পালন করছে ইউনূস সরকার। বন্ধুরা, এই যে যখন এনসিটিভি তার বই প্রকাশ করবে, বইয়ের অপর পৃষ্ঠায় যখন সেইখানে গণঅভ্যুত্থানের দেয়ালে দেয়ালে যখন সেখানে লেখা হলো আদিবাসীদের কথা, সেই সাবচিত্র কিংবা গ্রাফিতি যখন যুক্ত করা হলো, তখন কাদের গায়ে জ্বালা দিল? এই হামলার সাথে কারা ছিল? আমরা দেখলাম সবরিক নীতি নামের একটা সংগঠন। কোন সংগঠন এটা? এই সবরিক নীতি, বাংলাদেশের সবরিক নীতি নিয়ে এরা এতই চিন্তিত। এই চিন্তা কিন্তু তাদের দেখি না। এদের চিন্তা হয় কখন? যখন পাহাড়ের আদিবাসীরা যখন তাদের লড়াই করে, তাদের অধিকারের পক্ষে দাঁড়ায়, এখানকার বাঙালিরা যারা তাদের পক্ষে দাঁড়ায়, নিপীড়িত শ্রেণীর মানুষের পক্ষে দাঁড়ায়, সেই কমিউনিস্ট, সেই বামপন্থী বন্ধুরা তখন তাদের উপর আক্রমণ করে। সেই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। আপনারা কি দেখেছেন? ইন্টারিম কোন ধরনের বন্দোবস্ত নেয় নাই। উল্টো আবার যখন গণতান্ত্রিক ছাত্রজোট তারা আহ্বানে যখন এটার প্রতিবাদ করতে যায়, আপনারা দেখেছেন এই নতুন স্বাধীনতার কথা যারা বলে, এই নতুন স্বাধীন ক্যাম্পাসে কিভাবে এই বামপন্থী ছাত্র নেতাদের উপর আক্রমণ হয়েছে। সেই ঘটনার কোন ধরনের কিন্তু প্রতিবাদ হয়নি। আজকে যারা হামলার শিকার হলো, এরা কারা? এই অলিউড খান, এই রুদে হাসিন আশা, এই মার্জিয়া প্রভারা হচ্ছে যারা 16 বছর ধরে এখানে ফেসিবাদ বিরোধী লড়াইটা করেছে। জুলাই আগস্টে যারা জীবন বাজি রেখে লড়াই করছে। আমি কেন ৭১-এর কথা বললাম? ৭১-এর কথা আমি এ কারণেই বলছি, ৭১-এ এখানে খুব সুন্দরভাবে একটা প্রচারণা করা হয়েছে নিপীড়িত জনজাতির মানুষ, নিপীড়িত জাতিসত্তার মানুষ এবং নিপীড়িত লিঙ্গের মানুষ, সেই নারীদের সাথে। যখন জাতীয় মুক্তির কথা বলা হয়েছে, ৫ই আগস্টের পর বারবার আপনারা সেই জাতীয় মুক্তি
এবং জাতীয় ঐক্যের কথা শুনেছেন, কিন্তু কিসের জাতীয় ঐক্য হলো এটা? এই যে নদী হাসিন রাসারা বাঙালিরা তাদের বাঙালি পরিচয় খ্যাত হয়ে যায় যখন তারা ওই আদিবাসীদের পক্ষে যারা দাঁড়ায়, তখন তারা আর বাঙালিরা থাকে না। আজকে এইখানে যারা আক্রমণ করেছে প্রত্যক্ষভাবে তাদের সেই চরিত্রটা বোঝা দরকার। এর সাথে সেনাবাহিনীর শ্রেণী স্বার্থটা কি এটাও বোঝা দরকার। বন্ধুরা, এই যে সেনাবাহিনী এবং এই যে সেটেলার, এরা কেউ এই পাহাড়কে ভালোবাসে না। পাহাড়কে যদি ভালোবাসে তাহলে পাহাড়ে কিন্তু এভাবে সেগুন বাগান হয় না। এই যে পাহাড়, সেই পাহাড়ে সাধারণ বাঙালির যাওয়া বন্ধ করার জন্য কি পাহাড়িরা আন্দোলন করেছে? কোনোদিন করে নাই। পাহাড়িরা কি পাহাড়কে বিচ্ছিন্ন করতে চেয়েছে? কোনোদিন করে নাই। কিন্তু বারবার এই বিচ্ছিন্নতার গল্প এখানে ফাঁদা হয় শুধুমাত্র এখানকার যে কর্পোরেট পুঁজি, সেই আগ্রাসনের জন্য। যে কারণে আমরা দেখতে পাই সেইখানে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, সেই পর্যটন কেন্দ্রের যে অর্থনৈতিক যে হাত, সেই হাত কাদের কাছে? সেখানকার বাঙালি, সেখানকার যে আদিবাসী নিপীড়িত জনজাতির মানুষ সেইখানে তো ব্যবসা করে না। আপনি জানেন যে চিম্বুক পাহাড়ে সেইখানে পর্যটন 5 তারকা হোটেল করার একটা পরিকল্পনা করা হয়েছে। এই 5 তারকা হোটেল কে করে? সাধারণ বাঙালি গিয়ে সেইখানে সেই ব্যবসাটা কি করতে পারবে? সেই ব্যবসাটা তারা করতে পারবে না। ব্যবসাটা করবে কারা? সালমান এফ রহমানরা, বসুন্ধরারা, হামিম গ্রুপেরা। আমরা সেই 5 আগস্টের পর যারা এই রকমের গ্রুপ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি হিসাবে রূপান্তরিত হতে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা দেখেছি এই ইন্টারিম এবং এই যে ছাত্র নেতৃত্ব যারা সমন্বয় ছিল, তারা কিভাবে স্বাভাবিকীকরণ করেছে। ঠিক 71 একই ঘটনা ঘটেছে। বন্ধুরা, 71 যে লড়াই, সেটা ছিল পাকিস্তানি যে আপনার বুর্জোয়া গোষ্ঠী, তার বিরুদ্ধে সেই লড়াই ছিল। কিন্তু পরক্ষণে আমরা দেখেছি কিভাবে 54 বছরে বাংলাদেশে একটা সেই বুর্জোয়া রাষ্ট্রকে রূপান্তরিত করা হয়েছে এবং সেটা শেখ মুজিব করেছেন। তারপরে যারা যারা ক্ষমতায় এসেছেন তারা করেছেন। বন্ধুরা, এখান থেকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, এই যে ইন্টারিমের কথা বলছেন, এই ইন্টারিম এই গণমানুষের ধার ধারে না, এই ইন্টারিম এখানকার মেহনতি মানুষের ধার ধারে না। আপনারা গতকাল দেখছেন লন্ডনে ইউনুস কি বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে জনগণের যে ভোটাধিকার সেটা ফিরিয়ে দেওয়ার কথা, সেক্ষেত্রে তাদের পরিকল্পনা কি? ইউনুস বলেছেন যে এখানকার জনগণ টাকা খেয়ে ভোট দেয়। খুবই সত্য কথা। কিন্তু এই যে টাকা খাওয়ায় জনগণকে, এই টাকা কারা খাওয়ায়? এই যে ইউনুসদের গোত্রীয় সমগোত্রীয় রাজনৈতিক গোষ্ঠীরাই জনগণের চরিত্র এইভাবে হনন করে। কিন্তু বন্ধুরা, এটাও তো সত্য, সেই টাকা খাওয়া জনগণই এই বাংলার দেশে নতুন ভাবে 2024-এ গণ অভ্যুত্থান করে তুলেছে। সেটা তো ইউনুস কোনোদিন করে ওঠে নাই, করে তোলে নাই। 71 সালে ইউনুস কোথায় ছিলেন? দেখেন, ইউরোপে বসে হাফ প্যান্ট পইরা ঘুরে বেড়াইছে, কিন্তু এই দেশে স্বাধীনতা যুদ্ধে আসে নাই। আজকে ইউনুস কিভাবে এই জনগণের সাথে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য কিংবা অপমানসূচক বক্তব্য প্রদান করতে পারে এই কারণেই বন্ধুরা, কারণ আমরা যে রাষ্ট্রটা পেয়েছি এই 5 আগস্টের পর, সেই রাষ্ট্র এবং হাসিনার রাষ্ট্রের মধ্যে কোনো ফারাক নাই। হাসিনার শ্রেণী চরিত্র এবং ইউনুসের শ্রেণী চরিত্রের মধ্যে ফারাক নাই। এবং এইখানের যে মততন্ত্র প্রতিনিয়ত আমাদের যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, সেটা সেই 71 সনের সশস্ত্র সংগ্রামের মতোই, বল প্রয়োগের মতোই। আপনারা যতই শান্তিপূর্ণভাবে তর্ক বিতর্ক করতে চান না কেন, এরা একবারও আপনাদের সাথে তর্ক বিতর্ক করতে রাজি না। আপনারা দেখেছেন কিভাবে তারা হামলা করেছে। আমরা বলতে চাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, এবং যারা হামলা করছে, যারা মনে করে দেশটা পাকিস্তান হয়ে যাবে, এখানে ইসলামী খেলাফত কায়েম হবে, তাদেরকে বলি, সেই বাসনা এখানে পাকিস্তান করে উঠেছিল, সেই পাকিস্তান টেকেনি। এইখানে স্বাধীনতা যুদ্ধ এবং সংগ্রাম হয়েছে। বাংলার মেহনতি মানুষ প্রমাণ করেছে যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয় না, রাষ্ট্র হয় মানুষে মানুষে, রাষ্ট্র হয় নিপীড়িত শ্রেণী, নিপীড়িত জাতির মানুষের ঐক্যবদ্ধতার ভিতর দিয়ে। আপনারা নতুন ভাবে যে খোয়াব দেখছেন, সেই খোয়াব পূরণ হবে না, সেই খোয়াব আমরা পূরণ করতে দেব না। আপনাদের একটা জিনিস মনে করাই যায়, আমাদের পূর্বপুরুষরা, আমাদের অগ্রজরা লড়াই করেছে ভারতীয় উপনিবেশবাদের বিরুদ্ধে, পাকিস্তানের উপনিবেশবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, শেখ মুজিবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তারপরে এরশাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সামরিক চান্সা জিয়াউর রহমানের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তাদের বংশধর, আমরা তাদের উত্তরসূরি। আমরা এই লড়াই আপনারা যদি ওইভাবেই করতে চান, আমরা তার প্রস্তুতি রাখছি। আজকে নদী হাসান রাশার উপর, আজকে হলিউড খান মার্জিয়া প্রভার উপর আক্রমণ করে আপনারা সেই প্রস্তুতিটাকে সংগঠিত করার মেসেজ দিলেন। আমরা সেটাকেও সিরিয়াসলি নিলাম। আমরা এইভাবেই প্রতিরোধ করব এবং আগামী দিনে আপনারা সেভাবে প্রস্তুত হবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে, আমাদের সংগঠন বিপ্লবী ছাত্রদের পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।